আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। একটা ছোট্ট টপিকটি একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিংয়ে সফল হতে চান, ধরেন আপনি একটা স্পেসিফিক স্কিল পছন্দ করেছেন, যেটা আপনার ভালো লেগেছে। যেমন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। তো আপনি যদি মনে করেন স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরিতে স্কিল ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে যখন আপনি শেখা শুরু করবেন তখন শেখাটা নিয়মিত করবেন। মানে নিয়মিত আপনি স্টাডি করবেন, গ্যাপ দিবেন না, বন্ধ করবেন না। ধরেন আপনি এক সপ্তাহ স্টাডি করেছেন, দেন আবার বন্ধ করে দিয়েছেন, তারপর আবার আপনি স্টাডি করতেছেন, তাহলে যেটা হয় কাজ শেখাটা আসলে আগায় না, আপনি আরও পিছিয়ে যাবেন। ঠিক আছে, এবং একটা সময় পর আপনি চিন্তা করবেন যে অনেক সময় তো চলে গেল, তেমন কিছুই শেখা হচ্ছে না। তো আমি যখন প্রথম দিকে ওয়ার্ডপ্রেস নিয়ে স্টাডি করা শুরু করি, আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং আসলে প্রথমে ওয়ার্ডপ্রেস নিয়ে করার জন্য ট্রাই করি নাই, আমি অন্য একটা ফিল্ডে বা অন্য একটা ক্যাটাগরিতে ট্রাই করেছিলাম। প্রায় 1 বছর আর বেশিও হইতে পারে ওটা নিয়ে স্টাডি করি। বাট একটা সার্টেন টাইম পর আমার ফিল হয় যে আমি যেই ক্যাটাগরি বা যেই ফিল্ডে আমি ট্রাই করতেছি, ওইটা আসলে আমার জন্য না। তো এটা আমি অনেকটা সময় চলে যাওয়ার পরে বুঝতে পেরেছি। তো ওই বিষয়গুলো নিয়ে স্টাডি করার এক পর্যায়ে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারি। তারপর মূলত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি করা বা ওয়ার্ডপ্রেস নিয়ে স্টাডি করা। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন নিয়মিত শেখার জন্য। নিয়মিত যদি না শিখেন তাহলে অনেক বড় একটা সমস্যা। ওকে, প্রতিদিনই ট্রাই করবেন কিছু না কিছু শেখার জন্য। এটা আমরা জানি, কিন্তু এটা আসলে মানাটা কঠিন। ঠিক আছে, আমি নিজেও অনেক সময় দেখা গেছে যে কাজ করতেছি কিন্তু নতুন কিছু শেখা হচ্ছে না। ওকে, তো কিছুদিন গ্যাপ দেওয়ার পর যখন নতুন কিছু শিখতে যাবেন, তখন আবার মাইন্ডটা প্রপারলি সেট করতে একটু টাইম লাগে। ঠিক আছে, আমি গত আপনার 2-3 দিন যাবৎ সিএসএস একটু ইনডেপথ স্টাডি করার চেষ্টা করছি আর কি। সিএসএস সম্পর্কে তো ধারণা আছে, বাট আর একটু বেটার করার চেষ্টা করতেছি, যতটুকু আছে তার থেকে বেটার। এখন মানে টানা 2-3 দিন যখন একটানা একটু পড়াশোনা করলাম, এখন দেখি ভালো লাগতেছে না। তো এই জন্য একটু ঘুরতে আসলাম। এটা হচ্ছে আপনার জিন্দা পার্ক। পার্কটা সুন্দর। এটা হচ্ছে নারায়ণগঞ্জে আপনার। ঢাকা থেকে আমি আসছি, সাইকেল নিয়ে আসছি, তো তো 22 কিলোমিটারের মতো হবে। আপনারা চাইলে আসতে পারেন। পার্কটা সুন্দর, একদম গ্রামের ভিতরে, গ্রামীণ পরিবেশ। প্রায় 150 একর জায়গা নিয়ে এই পার্কটা। এটা হচ্ছে আপনার, একটু গল্প করি আপনাদের সাথে, হ্যাঁ। 1980 সালে প্রায় 5,000 সদস্য, এই গ্রামেরই 5,000 সদস্য মিলে একটি পল্লী সমিতি করে। এটা হচ্ছে অগ্রপথিক পল্লী সমিতি। ওনারা মূলত হচ্ছে প্রায় 30 বছর মনে হয় পরিশ্রম করেছে এটা নিয়ে একটানা, যার মাধ্যমে এই এত সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে। পার্কটা আপনার, একটা স্কুলও আছে এই পার্কের মাঝে। সুন্দর। তো যারা এখানে পড়াশোনা করে বুঝতেই পারতেছেন, খুব ভালো পরিবেশ। চারদিকেই এখন কুয়াশা। আমি একাই বসে আছি, তেমন মানুষজন নাই ঠান্ডার মাঝে। মানুষজন সকালে, এত সকালে আসে না, হয়তো বাসবে পরে। এখানে আবার টিকিট কেটে ঢুকতে হয়। 100 টাকা হচ্ছে আপনার নর্মাল ডেতে টিকিট ফি, আর হচ্ছে 150 টাকা হচ্ছে শুক্রবার, ছুটির দিনগুলো, শুক্রবার, শনিবার বা বিভিন্ন যে অকেশন রয়েছে, মানুষজন অনেক বেশি পরিমাণে আসে, ওই দিনগুলোতে মূলত হচ্ছে আপনার 150 টাকা ফি। ঠিক আছে, তো আজকে ছুটির দিন না, 100 টাকা ফি। আসছি, হয়তো বা বেশ কয়েক ঘন্টা থাকবো, ঘুরে দেখবো। দেখার পর নিরিবিলি পরিবেশ, তো ন্যাচারাল পরিবেশ, ভালো লাগে, একটু রিল্যাক্স ফিল হবে, রিফ্রেশমেন্ট হবে। দেন হচ্ছে বাসায় গিয়ে আবার কাজ শুরু করব। এই জন্য মূলত আসা। এখন আসছি, একা একা বসে থাকবো, চিন্তা করলাম যে একটু কথা বলি আপনাদের সাথে। ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা আপনার, যারা ফ্রিল্যান্সিংয়ে বেশ ভালো পরিমাণ ডলার আয় করেছে, কারো জার্নি আসলে সহজ না। আপনি যদি কথা বলেন
তখন দেখবেন যে সবাই আসলে একটা চড়াই উতরাই পার করেই মূলত আসছে। লম্বা একটা সময় আসলে স্টাডি করার প্রয়োজন হয়, ধৈর্য ধরে লেগে থাকতে হয়, ফ্রাস্ট্রেশন আসে, বাট অসম্ভব কোনো কিছু না। আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন তাহলে সম্ভব। এখানে অনেক ঠান্ডা, আমার ঠান্ডা লাগতেছে, হালকা কাপড় পরে আসছি, শীতের এত ভারী কোনো পোশাক পরে আসছি না, যেহেতু সাইকেল চালাই। তো সাইকেল চালালে আপনার আবার ভারী পোশাক পরলে অনেক গরম লাগে, তো এই জন্য হালকা শীতের পোশাক পরে আসছি। কিন্তু এখানে তো ঠান্ডা, চারপাশে হচ্ছে আপনার পানি, ঠিক আছে, পানির মাঝখানে বসে আছি। ওটা থেকে একটু দেখাই, এইদিকেও পানি, তারপর হচ্ছে মানে পুরো চারপাশেই পানি, পানির মাঝখানে আমি মূলত বসে আছি। তো এখানে আপনি এই পার্কটাতে যেই দিকেই যাবেন একটু পরপরই দেখবেন যে বসার জায়গা, আপনি বসে রেস্ট নিতে পারবেন, হাঁটাহাঁটি করতে পারবেন, খুব সুন্দর। আমার এই জন্য ভালো লাগে এখানে আসতে। আমি 7টার দিকে বাসা থেকে রওনা দিয়েছি, তো এখন বাজে হচ্ছে আপনার কয়টা, মেবি 9:36 বাজে। ওকে, 9টার দিকে আসছি, 2 ঘন্টা লাগে আসতে, আবার 2 ঘন্টা লাগবে যেতে। মাঝখানের সময়টা আসলে এনজয় করা যাবে। আর সকালে নিরিবিলি থাকে, তো আমার নিরিবিলি পরিবেশটা ভালো লাগে, তো এই জন্য আমি সকালবেলায় আসার চেষ্টা করি। দুপুরে তো রোদ থাকে বা অনেক মানুষ, ওটা ওটা অন্যরকম একটা পরিবেশ যখন অনেক মানুষ থাকে, বাট আমি আসলে একটু নিরিবিলি পছন্দ করি, এই জন্য আমি সকালবেলা আসার চেষ্টা করি। এখানে আবার আপনার নাস্তাও করতে পারবেন আপনি, একটা সুন্দর রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টে সব ধরনের খাবারই পাওয়া যায়। আপনি ভাত, মাছ, হাঁসের মাংস, গরুর মাংস সবই মনে হয় আছে, ঠিক আছে। যদিও আমি সকালবেলা আসলে শুধুমাত্র আপনার পরোটা, ডিম ভাজি বা একটু কফি এগুলোই খাই। আজকে এখনও খাই নাই, খাবো আর একটু পরে। আপনাদের যদি কারো ফ্রিল্যান্সিংয়ে ইন্টারেস্টেড থাকেন, চেষ্টা করবেন লেগে থাকার জন্য। লেগে থাকাটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশের যে অবস্থা বর্তমানে, আপনি সিচুয়েশান যদি দেখেন, জব খুবই ডিফিকাল্ট। তবে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। যারা আপনারা পড়াশোনা করতেছেন, খুব ভালো করে পড়াশোনা করবেন, শুধুমাত্র ভালো রেজাল্টের জন্য না, ভালো করে জানার জন্য। আপনি যদি খুব ভালো করে পড়াশোনা করেন তাহলে জব পাওয়া যাবে, একদম যে পাওয়া যাবে না ব্যাপারটা এরকম না। অনেক সময় দেখবেন যে মানুষজন বলে যে জব আছে কিন্তু স্কিলড পারসন নাই, এটাও সত্য। আবার জবের পরিমাণ কম, স্কিলড পারসনের পরিমাণ, পার্সনের পরিমাণ কম, এই জিনিসটা সত্য। এখন জবের পরিমাণের ব্যাপারটা, বাংলাদেশে তো জব, পড়াশোনা ভালো হলেই যে ভালো জব পাওয়া যায় অনেক সময় এরকমও হয় না। অনেক ধরনের সিচুয়েশন আমাদের দেশে, আপনারা এই ব্যাপারগুলো জানেন। গভর্নমেন্ট জবের ব্যাপার অবস্থাগুলো তো আপনারা জানেনই। তো কেরিয়ার সিকিউর করার জন্য যদি আপনি পড়াশোনার পাশাপাশি সময় পান, পড়াশোনার পাশাপাশি যদি আপনার হাতে সময় থাকে, তাহলে আপনি কেন ট্রাই করবেন না। ফ্রিল্যান্সিং তো একটা ভালো অপশন। কারণ হচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের ম্যাক্সিমামই আমি দেখেছি যে ল্যাপটপ থাকে। যারা অন্তত প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের ল্যাপটপ থাকে, পাবলিক ইউনিভার্সিটিতেও থাকার কথা, ঠিক আছে। কারণ আমি আসলে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নেই, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি। তো সবারই ল্যাপটপ ছিল ম্যাক্সিমামই, কারণ ল্যাপটপ দিয়ে অনেক অ্যাসাইনমেন্ট করতে হয়। আমি পড়াশোনা করেছি ট্রিপলি নিয়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সব ডিপার্টমেন্টে আসলে ল্যাপটপ লাগে কিনা আমি শিওর না। সিএসসি, তারপর হচ্ছে ট্রিপলি, এগুলোতে তো প্রয়োজন হয়। যাই হোক, তো যদি আপনার ল্যাপটপ থাকে তাহলে আপনি কেন এই অপরচুনিটিটা আপনি ইউজ করবেন না? ইউজ করা উচিত আমার কাছে মনে হয়। আর প্রচুর টাইম কিন্তু আমরা অনেক সময় আমি নিজেও স্পেন্ড করছি যখন আমি স্টুডেন্ট ছিলাম। আমার এখন অনেক আফসোস হয় এটার জন্য। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে আপনার মুভি দেখে, তারপর হচ্ছে আরও অনেক, সে ঘুমিয়ে, অযথাই ঘুমাইছি, কোনো কাজ না ছিল না, এই ধরনের আরও অনেক কিছু রয়েছে। প্রচুর টাইম স্পেন্ড করেছে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়েছি, বাট আড্ডা আসলে অতটা দেই নাই, মোটামুটি। ওটা তাও রিজনেবল ছিল, কিন্তু মুভি দেখা, অযথা টাইম স্পেন্ড করা, এই কাজগুলো করেছে যেগুলো আসলে করাটা উচিত হয় নাই। ওই সময়ে আপনার পড়াশোনা করাটা আসলে অত্যন্ত জরুরি, যেটা আসলে কর্মজীবনে আসলে বোঝা যায়। যেমন এখন আমি চাইলেও কিন্তু অনেক বেশি পড়াশোনা করতে পারি না, একটা নির্দিষ্ট টাইম
পড়াশোনা করতে হয়, কারণ হচ্ছে ফ্যামিলি রয়েছে, ফ্যামিলির কিছু দায়িত্ব রয়েছে, ওগুলো পালন করতে হয়। তারপর নিজের কিছু কাজ রয়েছে, ওগুলো করতে হয়। তারপর হচ্ছে শেখার ব্যাপারটা আসে। তো যখন আসলে আপনি বয়স আসলে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন দায়িত্বের পরিমাণ বাড়তে থাকে, তখন আসলে সময় ম্যানেজ করাটা অনেক টাফ হয়। কিন্তু স্টুডেন্ট অবস্থায় তো ওই ধরনের প্রবলেমটা কম থাকে। আর আরেকটা বড় প্রবলেম হচ্ছে, প্রবলেম না ঠিক, যেমন আপনি যখন বয়স বাড়বে তখন কিন্তু ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো এগুলো সব আপনাকে নিজেকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু যখন আমরা স্টুডেন্ট অবস্থায় থাকি তখন কিন্তু আমাদের ওই প্রেশারটা অনেক সময় থাকে না, অনেকের ক্ষেত্রে থাকে না, অনেকের ক্ষেত্রে আবার থাকে। অনেকেই ফ্যামিলি থেকে টাকা পাঠায়, দেন ওই টাকা স্পেন্ড করে আমরা পড়াশোনা করি। তো ফাইন্যান্সিয়াল ওই ব্যাপারগুলো নিয়ে এত স্ট্রেস থাকে না, কিন্তু কর্মজীবনে কিন্তু যখন আপনি ঢুকবেন তখন কিন্তু এটা নিয়ে একটা আলাদা স্ট্রেস থাকে, সব কিছু আসলে আপনাকেই মেনটেন করতে হবে। তো এই জন্য মূলত হচ্ছে আপনি যেই স্টেজেই এখন পড়াশোনা অবস্থায় থাকেন বা জব অবস্থায় যেভাবেই থাকেন না কেন, যদি আপনার কাছে অপরচুনিটি থাকে, সুযোগ থাকে কিছু একটা করার, কিছু এক্সট্রা সময় আপনি পাচ্ছেন লাইফে কিছু করার জন্য, তাহলে কিন্তু করা উচিত। ঠিক আছে, কারণ আমাদের কম বেশি ড্রিম, স্বপ্ন বলেন, সবারই থাকে। ঠিক আছে, যে আমার এই জিনিসটা থাকবে, ওই জিনিসটা থাকবে, আমি এই কাজটা করবো, ওই কাজটা করবো, এই ধরনের ড্রিম কিন্তু আমাদের অনেকের মাঝেই রয়েছে। তো এখন স্বাভাবিকভাবেই আপনি যে সিচুয়েশানে বর্তমানে আছেন, আপনি যদি ওই সিচুয়েশান থেকে কিছু করতে না পারেন, আপনার ড্রিমগুলোকে যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে এক্সট্রা কিছু করতে হবে আপনাকে, আর ওটার জন্য তো আলাদাভাবে ট্রাই করতেই হবে, ঠিক না? ট্রাই করবেন, অপরচুনিটি কাজে লাগানোর চেষ্টা করবেন। ঠিক আছে, ইভেন আমি যখন প্রথম দিকে কর্মজীবন শুরু করি, আসলে ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করি, ইউনিভার্সিটির লাস্ট মানে থার্ড ইয়ার, বা আমাদের তো সেমিস্টার সিস্টেম ছিল, যখন 9-10 সেমিস্টার যখন ছিল, তখন আমি একদম পুরোদমে আসলে ফ্রিল্যান্সিং করি। তো আমি আমি যে ফিল্ড নিয়ে পড়াশোনা করেছি, তো ওই ফিল্ডে জব করার ওরকম টার্গেট কখনো ছিল না, বা ওই অপরচুনিটি আসলে আসে নাই আমার জীবনে। কারণ হচ্ছে আমি ফ্রিল্যান্সিং বা ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এই বিষয়টাকে এত বেশি আঁকড়ে ধরেছি, যার কারণে আর কোনো জবে অ্যাপ্লাই করা হয় নাই, ওইদিকে যাওয়াই হয় নাই। এটা আমি এই কথাটা বলতেছি যে 2012 সালের দিকে, 2012 না, সরি ভুল বলেছি, 2012 দিকে তো আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছি। 2015, হ্যাঁ, 15 আগস্টে তো একদম আপনার পুরোপুরি ফ্রিল্যান্সিং জার্নি স্টার্ট করেছি। পাশাপাশি আবার জবও করেছি ফ্রিল্যান্সিং, ওটাও আপনার আইটি কোম্পানিতেই জব করেছি। তারপর আবার নিজের কোম্পানিও সেট আপ করেছি, কোটাস ফাউন্ডেশন নামে, আপনারা জানেন। তবে এখন বর্তমানে আমরা 4 বছর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছিলাম, কোটাস ফাউন্ডেশনের অফলাইন কোর্স করিয়েছি, বাট অফলাইন কোর্স এখন আর নিচ্ছি না, বর্তমানে নিচ্ছি না, আমরা এখন সব কিছু অনলাইনে নিয়ে আসছি। ওকে, অনলাইন কোর্স আমরা মেনটেন করতেছি। আমরা যখন ইনিশিয়ালি কোডিং শিখতে চাই, কোডিংয়ের ক্ষেত্রে প্রথম দিকে যেটা হয় যে প্রচুর ভুল করি, এটা একটা ব্যাপার থাকে, যে আপনি ব্র্যাকেটস ক্লোজ করতেছেন না, বা কোনো একটা ট্যাগ আপনি ওপেনিং ট্যাগ শুরু করেছেন বাট ক্লোজিং করতেছেন না, এই ধরনের অনেক বিষয় কিন্তু ছোটো ছোটো থাকে। তো আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে কোডিং মনে থাকে না। তো এটা একটা প্রবলেম, যে কোডিং মনে থাকে না। তো এটার জন্য মূলত সমাধান হচ্ছে প্র্যাকটিস, আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আসলে মনে থাকবে না, এটাই স্বাভাবিক। প্রচুর পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কোডিং ব্যাপারটা এরকম, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে যাই শিখতে চান না কেন, সেটা HTML হোক, CSS হোক, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, সাস বলেন, যাই আপনি শিখতে চান না কেন, ওতে প্রচুর প্র্যাকটিস করার প্রয়োজন হয়। তো যারা আসলে নিয়মিত প্র্যাকটিস করে, তাদের যে মনে রাখার ব্যাপারটা, ওটা এমনিতে সলভ হয়ে যায়। কারণ হচ্ছে আপনি রেগুলারলি প্র্যাকটিস করতেছেন, ওটা মাথায় আপনার পার্মানেন্ট যে মেমোরি রয়েছে ওখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা একটা লম্বা সময় ধরে যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, তখন মূলত এই কাজটা হয়। কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে তো আর জিনিসটা হবে না, ঠিক না? তো কোডিং মনে না থাকার কারণ এটাই, যে আপনি ঠিকমতো হয়তো বা নিয়মিত প্র্যাকটিস করতেছেন। একটা জিনিস বারবার প্র্যাকটিস করবেন, তাহলে যে এটা মনে থাকবে। আর মনে না থাকলেও সমস্যা নাই, সব কিছু যে আপনাকে মেমোরাইজ করে রাখতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা নিজেরা সব কিছু মেমোরাইজ করে রাখি না। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, বা যখন নিচে কোনো প্রজেক্ট তৈরি করবেন, আপনি তো দেখার সুযোগ রয়েছে, আপনি দেখতে পারছেন, কোড দেখতে পারছেন,
যে কোনো জায়গায় আপনি গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে বা যেখানেই আপনার দরকার আপনি কোড দেখা যাচ্ছে। তো কোডিংয়ে নিয়ে যদি আপনারা এই দুশ্চিন্তায় থাকেন যে কোডিং আমি করতেছি কিন্তু মনে থাকতেছে না, ওটা নিয়ে আসলে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। এটা সবারই হয়, বিশেষ করে যারা নতুন তারা এটা সবাই ফেস করে। ইভেন আমরা এখনও ফেস করি এটা। যে কোনো একটা জিনিস যখন আমরা নতুন শিখতে চাই তখন হচ্ছে মনে থাকে না, কিন্তু যখন আমরা প্র্যাকটিস করি, দিনের পর দিন ওই বিষয়টা নিয়ে কাজ করি, তখন মূলত হচ্ছে জিনিসটা মাথায় সেট হয়ে যায়। আর ধরেন একটা বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন, একটা বিষয় আপনি শিখেছেন, ফর এক্সাম্পল ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপ বা সাস, এই বিষয়গুলো। এখন ধরেন আপনি বুটস্ট্র্যাপ নিয়ে স্টাডি করেছেন 1 বছর আগে। এখন স্বাভাবিকভাবেই 1 বছর আগে যদি আপনি স্টাডি করেন, এর মাঝখানে যদি আপনি কাজ না করে থাকেন, প্রজেক্ট না করে থাকেন, আপনি অনেক কিছু বলে যাবেন। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যেহেতু আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে আগে, আপনি যখন আবার একটু দেখবেন সব মনে হয়ে যাবে। তো এইটা একটা সুন্দর বিষয়। তো এই জন্য কোডিং বলে যাওয়াটা এটা খুব একটা দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখছি না। এটা আমার হয়, সবারই হয়। ঠিক আছে, আমার কাছে মনে হয় সবারই হয় এটা। এটা নিয়ে একদমই দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ফ্রিল্যান্সিংয়ে মানুষজন ব্যর্থ হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে সুন্দর একটা পোর্টফোলিও রেডি করা না। তো আপনারা পোর্টফোলিও একটা ওয়েবসাইট চেষ্টা করবেন তৈরি করার জন্য। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে একজন ক্লায়েন্ট আপনাকে কী দেখে কাজ দিবে। আপনি নিজে অ্যাজ এ বায়ার হিসেবে নিজেকে চিন্তা করেন, আপনি একজন সেলারকে হায়ার করবেন যে আপনাকে একটা প্রজেক্ট তৈরি করে দিবে। এখন ওই সেলারকে আপনি যাচাই বাছাই কীভাবে করবেন যে সে এই প্রজেক্টটা করতে পারবে কিনা? তো এটার একমাত্র মাধ্যম হচ্ছে পোর্টফোলিও। মানে নিজের একটা ওয়েবসাইট থাকবে যেখানে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশান থাকবে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার তৈরি করা কিছু প্রজেক্ট থাকবে, ঠিক আছে, যেটা আপনি প্র্যাকটিস করেছেন, বাসায় প্র্যাকটিস করে তৈরি করেছেন, বা যদি আপনার ক্লায়েন্ট অলরেডি থেকে থাকে ওই ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো হতে পারে। তো এই পোর্টফোলিও, একটা সুন্দর পোর্টফোলিও, কিন্তু আপনি অনেক কথা বলতে পারেন ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য, কিন্তু একটা সুন্দর পোর্টফোলিও যদি আপনি দেখাতে পারেন, অনেক অল্প কথায় কিন্তু ক্লায়েন্ট কনভিন্স হয়ে যায়। তো এই জন্য ট্রাই করবেন খুব একটু সময় নিয়ে সুন্দর করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য। আমাদের কোরাস ফাউন্ডেশনে পোর্টফোলিও নিয়ে আমরা একটা কোর্সও অনেক আগেই লঞ্চ করেছি, ওখানে আমরা 2টা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি। তো আপনি ইন্টারেস্টেড থাকলে দেখতে পারেন, বা আপনি অন্য যে কোনো ওয়েতে গুগলে যদি সার্চ করেন তাহলে আপনি প্রচুর পোর্টফোলিও ওয়েবসাইটের স্যাম্পল পাবেন। আপনি যদি অলরেডি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, কোডিং সম্পর্কে যদি আইডিয়া থাকে বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, আপনি খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। কিন্তু তৈরি করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। যখন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করলেই যে পোর্টফোলিও লাগে, ব্যাপারটা এরকম না। আপনি যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন, আমার মনে হয় যে পোর্টফোলিও থাকাটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তবে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই নিজের একটা ওয়েবসাইট থাকা উচিত। তো ওই কাজটা আপনারা করে নিতে পারেন, তাহলে মার্কেট প্লেসে আপনাদের হেল্প হবে। আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে রিকমেন্ড করি সবাই যেন পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে বেশি কিছু প্রজেক্ট তৈরি করার পর। আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখতে ইন্টারেস্টেড থাকেন, একটা ভুল আপনারা করবেন না, এই ভুলটা অনেক মারাত্মক। সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস শেখার পূর্বে কোডিংটা একটু শিখে নেবেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই 3টা হচ্ছে কোর ফাউন্ডেশন। এই 3টা সম্পর্কে বেসিক আইডিয়া আপনার থাকাই লাগবে। এখন এই 3টা বিষয় সম্পর্কে যদি আপনার বেসিক আইডিয়া না থাকে, স্বাভাবিকভাবেই আপনি পরবর্তীতে প্রবলেম ফেস করবেন। তো এই জন্য আমি রিকমেন্ড করবো আপনাদেরকে অবশ্যই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট মোটামুটি লেভেলে শেখার জন্য। দেন হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, তাহলে আপনি সহজে কাজগুলো বুঝতে পারবেন। নাহলে অনেক কিছু বুঝতে সমস্যা হবে। আর অনেক সময় মার্কেটিং পারপাসে আপনারা দেখেন যে মানুষজন, বিভিন্ন প্রতিষ্ঠান এইভাবে মার্কেটিং করে থাকে যে আপনি কোনো কোডিং ছাড়াই আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এটা ট্রু, বাট আংশিক। ওকে, কারণ হচ্ছে আপনি খুব বেসিক ওয়েবসাইট, একদম বেসিক ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন কোডিং ছাড়া, কোডিং নলেজ ছাড়া। কিন্তু যখন আপনি কোনো অ্যাডভান্স কাজ করতে যাবেন, ক্লায়েন্ট, আর যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজগুলো কিন্তু একদম বেসিক হয় না, ঠিক না? একটু খুব বেশি কমপ্লিকেটেড বলবো না, কারণ যে কোনো বিষয় আপনি যখন শিখে ফেলবেন তখন তো আর ওটা কমপ্লিকেটেড মনে হবে না। কিন্তু কোডিং সম্পর্কে ধারণা থাকলে অনেক কিছু মডিফাই করাটা অনেক সহজ হয়ে যায়। তো এই জন্য আপনারা কোডিংয়ের যে বেসিক ফাউন্ডেশন এটা কমপ্লিট করে তারপর হচ্ছে চেষ্টা করবেন যে ওয়ার্ডপ্রেস শেখার জন্য।
আপনারা হয়তো বা জানেন যে আমাদের একটি কোর্স রয়েছে ওয়ার্ডপ্রেস প্রো নামে। তো এই কোর্সে অনেকগুলো মডিউল রয়েছে, মেবি 19টা বা 20টা এরকম হতে পারে, অন দ্য ওয়েবসাইটে বিস্তারিত রয়েছে। ওখানে কিন্তু আমরা প্রথম 9টা বা 10টা মডিউল আমরা শুধুমাত্র কোডিং নিয়ে আলোচনা করি। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, বুটস্ট্র্যাপ, সাস, এই বিষয়গুলো হচ্ছে কোডিং। তো ওগুলোর মাধ্যমে প্রজেক্ট আমরা করে দেখাই। তো এগুলো কেন দেখাই? এটার কারণ হচ্ছে যেন পরবর্তীতে স্টুডেন্টরা ওয়ার্ডপ্রেস নিয়ে খুব স্মুথলি কাজ করতে পারে। ঠিক আছে? আমি আসলে এইটা কখনোই কোনো স্টুডেন্টকে বলি না যে এইগুলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের এই বিষয়গুলো না শিখে ওয়ার্ডপ্রেসে আসার জন্য। আমার কাছে মনে হয় যে এটা ভুল একটা ওয়ে। ওকে, আমি নিজে ইনিশিয়ালি যখন কাজ শুরু করি তখন আপনার দেখা গেছে যে ওয়ার্ডপ্রেস শেখা শুরুর পূর্বে ওই জিনিসগুলোর বেসিক শিখেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল আরেকটু বেশি শেখার দরকার ছিল, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসে আসার দরকার ছিল। তো আমি আমার ভুল থেকে আপনাদেরকে এই পরামর্শটা দিচ্ছি। তো আমি যে ভুলগুলো করেছি আমি রিকমেন্ড করব আপনাদেরকে ওই ভুলগুলো না করার জন্য। এই জন্য একটু ট্রাই করবেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কিছুটা সময় দিয়ে, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য। দেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ট্রাই করতে পারেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ছোটো বড়ো সব ধরনের প্রজেক্টই পাওয়া যায়। সবসময় যে আপনাকে বড় প্রজেক্ট কমপ্লিট করতে হবে ব্যাপারটা এরকম না, ছোটো ছোটো অনেক প্রজেক্ট পাওয়া যায়, ওগুলো কমপ্লিট করতে পারেন। তো আমি নিজেও করেছি, ছোটো বড়ো সব ধরনের প্রজেক্টই কমপ্লিট করেছি। কাজ করা হচ্ছে কথা। আর হচ্ছে শিখতে কীরকম সময় লাগে, আপনি যদি ওয়ার্ডপ্রেস বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের বিষয়গুলো শেখার তো আসলে কোনো লিমিট নাই। আপনি যে পরিমাণ টপিক কভার করবেন ওই টপিকের উপরে মূলত হচ্ছে সময়টা নির্ভর করবে। তো মিনিমাম 6 মাস প্রয়োজন হয়, 6 থেকে 8 মাস এরকম প্রয়োজন হয়। তো 6 থেকে 8 মাস যদি আপনি একটানা পরিশ্রম করতে পারেন তাহলে পসিবিলিটি রয়েছে যে ভালো একটা দিকে যাওয়ার। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনি কী পরিমাণ সময় দিচ্ছেন, প্রতিদিন কী পরিমাণ সময় নিয়ে আপনি প্র্যাকটিস করতেছেন, ওই বিষয়গুলোর উপরে মূলত ডিপেন্ড করবে। আমরা যখন স্টুডেন্টদের বিভিন্ন কোয়েশ্চেনের আনসার দেই ফ্রিল্যান্সিং রিলেটেড, তো একটা কমন কোয়েশ্চেন থাকে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে আসলে কতটুকু সময়ের প্রয়োজন হয়, বা আমরা যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে স্টুডেন্টদেরকে শেখাই ওয়েবসাইট তৈরি করা, দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে স্টুডেন্টরা ট্রাই করে, তো ওটা কতটুকু সময়ের প্রয়োজন হয়। তো এটার আনসারটা হচ্ছে আমাদের যে প্রি রেকর্ডেড কোর্স ওটাতে হচ্ছে আপনার 75 ঘন্টার উপরে ভিডিও রেকর্ড করে পাবলিশ করা হয়েছে। তো এটা 75 ঘন্টা প্র্যাকটিস করতে এক একজন পার্সনের এক এক রকম সময় লাগবে, সবার কিন্তু একরকম সময় লাগবে না। ওকে, কারো 6 মাস লাগতে পারে, কারো 8 মাস লাগতে পারে, কারো 1 বছরও লাগতে পারে। এখন এটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সময় স্পেন্ড করতেছেন প্রতিদিন। ধরেন কেউ একজন জয়েন করলো, সে জব করে, এখন স্বাভাবিকভাবে জব যে করে সে তো আর প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা করে সময় দিতে পারবে না, সে হয়তো বা 2 ঘন্টা সময় দিবে বা 3 ঘন্টা সময় দিবে। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হয়তো বা আপনি একটু সময় বেশি দিতে পারবেন। ওকে, তো এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে, যে যত বেশি সময় দিবে সে তত বেশি মূলত আগাবে। তো আপনি চেষ্টা করবেন সময় বেশি দেওয়ার জন্য, যতটুকু সময় আপনার হাতে থাকে আর কি, ওই অনুযায়ী মূলত কোর্স কমপ্লিট হবে। আমরা বেসিক একটা আইডিয়া স্টুডেন্টদেরকে দিই, সেটা হচ্ছে যে মিনিমাম 6 মাস লাগবে, কারণ 6 মাস স্টাডি করার প্রয়োজন হয়। তো আপনার হাতে যদি 6 মাস সময় না থাকে স্টাডি করার মতো, বা ওই ধৈর্য বা মানসিকতা যদি না থাকে, তাহলে আসলে এই ক্যাটাগরিতে বা এই সেক্টরে আসাটা উচিত হবে না। ওকে, অনেকে চিন্তা করে যে আসলাম 1 মাস সময় একটু পরিশ্রম করলাম, স্টাডি করলাম, তাহলে হয়তো বা ভালো কিছু করতে পারবো। ব্যাপারটা আসলে ওইরকম না। এখানে খুব ভালো সময় দেওয়ার প্রয়োজন হয়, স্টাডি করার প্রয়োজন হয়। স্টাডি বলতে হচ্ছে আপনার যেই টপিকে আপনি স্কিলড হতে চাচ্ছেন, যেটা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করে আয় করতে চাচ্ছেন, ওই টপিকটা নিয়ে আপনি স্টাডি করবেন। স্টাডি করে আপনি নলেজগুলো অর্জন করে যেন ওটা কাজে লাগানোর চেষ্টা করবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তো মূলত সময়ের ব্যাপারটা আসলে আপনার উপরেই নির্ভর করতেছে যে কতটুকু সময় লাগবে। ওকে, স্বাভাবিকভাবেই কেউ ধরেন একজন মানুষ 10 ঘন্টা পরিশ্রম করতেছে, ঠিক আছে, এখন 10 ঘন্টা পরিশ্রম করে সে যেভাবে আগাবে, আপনি যদি 5 ঘন্টা পরিশ্রম করেন আপনি ওইভাবে আগাবেন না, আপনি তার অর্ধেক আগাবেন, ঠিক না? তো এই জন্য সময়ের ব্যাপারটা টোটালি নির্ভর করতেছে আপনার উপরে। আমরা যেহেতু ফ্রিল্যান্সিং যেন স্টুডেন্টরা করতে পারে, এই জন্য স্টুডেন্টদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস পার্টটা নিয়ে আমরা কাজ করি।
তো আমরা মূলত রিকমেন্ড করি স্টুডেন্টদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা ভালো করে শিখে, পাশাপাশি ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখে দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য চেষ্টা করার জন্য আর কি। এখন সফলতার হার কত, আসলে ওটা ওইভাবে ক্যালকুলেট করা যায় না সফলতার হার কত, কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের যে প্রি রেকর্ডেড কোর্স রয়েছে ওখানে স্টুডেন্টের পরিমাণ প্রায় 1000+। আর আমি এখন তো অফলাইনে এই মুহূর্তে ব্যাচ নিচ্ছি না, 1 বছর পূর্বে নিতাম, তো টানা 3-4 বছর মনে নিয়েছি, প্রায় 28টার মতো ব্যাচ নিয়েছি। আমি আমার জাস্ট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সফলতার হারটা আসলে ওইভাবে আমরা কখনো ক্যালকুলেশন করি নাই যে কতজন স্টুডেন্ট জয়েন করছে, কতজন শেষ পর্যন্ত ছিল, আর দেন কতজন আসলে সফল হয়েছে, ওইভাবে আসলে আমরা ক্যালকুলেশন রাখি নাই, যেন একদম পার্সেন্টেজ করে বলা যাবে না যে এত পার্সেন্ট স্টুডেন্ট সফল হয়েছে, এত পার্সেন্ট স্টুডেন্ট ব্যর্থ হয়েছে। তো আর সব স্টুডেন্টদের সাথে আসলে আমাদের যোগাযোগও নয়, তো যেহেতু সব স্টুডেন্টদের সাথে আমাদের যোগাযোগ নাই, তাহলে আমরা কীভাবে বলবো যে কে কাজ করতেছে কে না কাজ করতেছে। তবে অনেকে আমাদের সাথে শেয়ার করে, আমাদের ফেসবুকে গ্রুপে অনেকে শেয়ার করে, তারপর হচ্ছে আমরা ওয়েবসাইটে বেশ কিছু যখন আমাদের সাথে শেয়ার করে কিছু স্ক্রিনশট আমরা অ্যাড করে দিয়েছি। তো এটা বলাটা খুব কঠিন এক্সাক্ট রেশিওটা, কিন্তু আপনি যদি নর্মালি আমি যদি বলি তাহলে বলবো যে পার্সেন্টেজটা খুবই কম, অনেক কম হবে, ঠিক আছে। এখন কত কম হবে এটা বলা মুশকিল, কিন্তু অনেক কম হবে। ধরেন আমি যদি এক্সাম্পল দিই, আমরা যখন 20 জনের একটা ব্যাচ নিতাম, 20 জনের ব্যাচ থেকে ইনিশিয়ালি কোর্স করা অবস্থায় অনেকে কাজ পাইতো, আবার দেখা গেছে যে আপনার কিছুদিন পরে কাজ পাচ্ছে, এরকম হয়তো, বা অনেকে 1 বছর পরেও কাজ পাইছে, এরকমও রেকর্ড রয়েছে। এখন দেখা গেছে যে 2 জন 3 জন 4 জন 5 জন, তো একজন আপনি যদি 20 জন স্টুডেন্টের কথা চিন্তা করেন বা 25 জন স্টুডেন্টের কথা চিন্তা করেন, ওখান থেকে 4-5 জন যদি সাকসেস হয়, এখন এটাকে রেশিও আপনি কথা বলবেন, ঠিক আছে, এটাই রেশিও, এটাই বাস্তব। আমরা এটা শুধু 1-2টা ব্যাচে দেখি নাই, ম্যাক্সিমাম ব্যাচে এটাই দেখেছে। এখানে আমার আরেকটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে যখন 20 জন স্টুডেন্ট জয়েন করে, তো 20 জনই কিন্তু কোর্স কমপ্লিট করে না, ওটার মধ্যে ধরেন 40-50% ঝরেই যায়, ঠিক আছে, অনেক সময় আরও বেশি ঝরে যায়, 60%ও ঝরে যায় স্টুডেন্টরা। এটা আমি আমার অভিজ্ঞতা দেখেছি, আমি নিজের কোম্পানিতে দেখেছি, কোরাস ফাউন্ডেশনে যখন আমি অফলাইন ব্যাচ নিয়েছি তখন দেখেছি, এর আগেও আমি একটা প্রতিষ্ঠানে জব করেছি, ওখানে আমি প্রশিক্ষণ দিয়েছি, তো ওখানে আমি সেম অবস্থা দেখেছি। আমার কাছে মনে হয় যে সকল আইটি কোম্পানিতেই এই ধরনেরই অবস্থা, যে একটা ব্যাচে যখন 20 জন 30 জন জয়েন করে, কোর্স শেষ করে 10 জন 12 জন, তো ওই 10 জন 12 জন থেকে কাজ পায় হচ্ছে 4 জন 5 জন 2 জন এরকম। তো এটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে প্রায় 6-7 বছর যাবৎ যেহেতু আমি প্রশিক্ষণের সাথে জড়িত, আমি ব্যাপারটা দেখেছি। তো এখন ওটা আসলে আপনাদের চিন্তা করে আসলে লাভ হবে না, কেন জানেন? কারণ হচ্ছে কিছু মানুষজন তো কাজ করতেছে, ঠিক না? 4-5 জন মানুষ ধরেন একটা ব্যাচ থেকে কাজ পাচ্ছে, এখন 4-5 জনের ভিতরে যদি আপনি ইন করতে পারেন, আপনি যদি কাজ করতে পারেন, তাহলে তো সমস্যা নেই, ঠিক না? এখন এটা আসলে বলা যাবে না যে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না, বলাটা মুশকিল। ওকে, চেষ্টা করতে হবে, চেষ্টা করবেন, চেষ্টা করলে যদি আপনি সর্বোচ্চ চেষ্টাটা করেন তাহলে পসিবিলিটি থাকবে, ঠিক আছে। আর এখানে একটা মিশ্র সিচুয়েশান, ওকে, কারণ যারা জয়েন করেন, অনেকে জব করে, অনেকে ফ্যামিলি মেনটেন করে, জব মেনটেন করে ঠিকমতো প্র্যাকটিসটা করতে পারে না, দেন চলে যায়, ঠিক আছে। অনেক ধরনের সিচুয়েশান রয়েছে এই জায়গায়, মানে আপনার কোর্সে কমপ্লিট করতে পারে না এই বিষয়টার জন্য আর কি, ঠিক আছে। তো চেষ্টা করবেন আর কি, যে কোনো একটা কোর্সে যখন আপনারা এনরোল করবেন ওটা ফুললি কমপ্লিট করার জন্য। কমপ্লিট না করলে আসলে এটার রেজাল্টটা আসে না ওইভাবে। তো টাকা থাকলেই এনরোল করা যায়, কিন্তু কমপ্লিট করাটা হচ্ছে ডিফিকাল্ট জিনিস। তো ট্রাই করবেন ওই ডিফিকাল্ট পার্টটাই যেন কমপ্লিট হয় আর কি। আমরা যখন কোডিং করতে চাই, যে কোনো একটা প্রজেক্ট, যখন নতুনদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে একটা প্রজেক্ট আপনি প্র্যাকটিস করতেছেন, ধরেন একটা টেমপ্লেটকে আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি ফাংশনাল করতেছেন, বা CSS ফ্রেমওয়ার্ক যেগুলো রয়েছে, বুটস্ট্র্যাপ বা CSS প্রি প্রসেসর আপনি সাস ব্যবহার করতেছেন। তো একটা প্রজেক্ট যখন আপনি শুরু করেন, আপনি একটা সেকশন করলেন, 2টা সেকশন করলেন, দেন আরও বেশ কিছু সেকশন থাকে, ফর এক্সাম্পল 5টা বা 6টা সেকশন থাকতে পারে সর্বমোট, বাকিগুলো আপনি আর প্র্যাকটিস করতেছেন না। তো এই অলসতাটা কিন্তু ইনিশিয়ালি করা যাবে না। আপনার কাছে মনে হচ্ছে আপনি কাজটা করতে পারবেন,
দেন অলসতা করে করতেছেন না, এটা করা যাবে না। আপনাকে চেষ্টা করতে হবে পুরোপুরি কমপ্লিট করার জন্য। তো দেখবেন যে পুরোপুরি যখন কমপ্লিট করতে যাবেন তখন অনেক জায়গায় আপনি আটকে যাচ্ছেন। তো এই জন্য একটা প্রজেক্ট কমপ্লিট করাটা জরুরি। শুধুমাত্র আপনি যদি চিন্তা করেন যে আমি কাজটা হয়তো বা করতে পারবো, এই চিন্তা করে যদি আপনি না করেন তখন পরবর্তীতে প্রবলেম ফেস করবেন। মানে এই হ্যাবিটটাই প্রবলেম হয়ে দাঁড়াবে ইন ফিউচারে। আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন আমরা কাজ করি তখন হচ্ছে আমরা তো ক্লায়েন্টরা টাইম দেয় যে 3 দিন 4 দিন বা 5 দিন, ওই টাইমের মাঝে মূলত আমাদেরকে কাজটা করতে হয়। তো আপনি যখন যেই টাইমটা আপনি পাবেন ওই টাইমের মাঝে ইনিশিয়ালি কাজটা শুরু করবেন একদম প্রথম দিকে। কারণ প্রথম দিকে যদি আমরা কাজ শুরু না করি তখন হচ্ছে টাইমটা ধীরে ধীরে অনেক সময় এরকম হয়। আমি আমি অনেক প্রজেক্টের ক্ষেত্রে এরকম করেছি, সেটা হচ্ছে যে 2 দিন চলে গেছে বা 3 দিন চলে গেছে, দেন কাজ শুরু করেছি। তো এটা একটা ব্যাড ইফেক্ট পড়ে পরবর্তীতে। তো ক্লায়েন্টকে আপনি যদি 100% স্যাটিসফাই করতে চান তাহলে অবশ্যই আপনার উচিত হবে প্রপার টাইমে কাজগুলো কমপ্লিট করা। ওকে, এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা।